ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তার প্রবাস মেলার মমতার বন্ধনে। প্রবাস মেলা। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রবাস মেলা শুরু করছি। প্রবাসীদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সাফল্য ব্যর্থতা, এমনকি নতুন যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য কিছু তথ্য উপাত্ত এই অনুষ্ঠানের মূল উপজীব্য। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একজন প্রবাস পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছে। অতএব আমরা রেমিটেন্সের উপরে একটি প্রতিবেদন দেখে আসি। এক বেসরকারি হিসেব মতে পৃথিবীর প্রায় ১৬০টি দেশে প্রায় ১,৮০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই সব দেশ থেকে তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশে থাকা স্বজনদেরকে নিয়মিত পাঠিয়ে থাকেন প্রবাসীরা। অনেকেই সচেতনতার অভাবে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকেন। বাংলাদেশের আইন অনুযায়ী হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো দণ্ডনীয় অপরাধ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আনয়নে দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলো অবিরত কাজ করে চলছে। ন্যাশনাল ব্যাংক প্রথম একটা কোম্পানি ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন, এখনও আছে, যদিও এখন আরও অনেক কোম্পানি চলে আসছে এই রিমিটেন্সের ক্ষেত্রে, কিন্তু প্রথম যে কোম্পানিটা বিশ্বব্যাপী সমাদৃত হয় এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানো, সেটা ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন, এখনও তাই। এই ওয়েস্টার্ন ইউনিয়ন প্রথম রিমিটেন্স এগ্রিমেন্ট সাইন করে বাংলাদেশে ন্যাশনাল ব্যাংকের সাথে। ২০২৪-২৫ অর্থ বছরে প্রবাসী আয়ে রেকর্ড করেছে বাংলাদেশ। ৭ মে পর্যন্ত এসেছে $২৫.২৭ বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাসের হিসেবে মার্চে এসেছে রেকর্ড $৩২৯,৬০,০০০, আর ঈদের পর এপ্রিলেও এসেছে $২৫৯,৪০,০০০, যা দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। এই আয়ের বড় অংশ এসেছে সৌদি আরব থেকে। এরপর রয়েছে আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, কাতার, সিঙ্গাপুর। ন্যাশনাল ব্যাংক এই রিমিটেন্স বাড়ানোর জন্য আমাদের নিজস্ব এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, মালদ্বীপে, ওমান এবং ইউএই আরব এমিরেট। তো ন্যাশনাল ব্যাংক প্রথম থেকেই কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে আসতেছে রিমিটেন্স বাংলাদেশে আনার জন্য। এই জন্য আমাদের যেই সুযোগ সুবিধার দরকার আমাদের বিভিন্ন ব্রাঞ্চে, আমাদের তো অনেক ব্রাঞ্চ, আমাদের 265টা ব্রাঞ্চ, আরও প্রায় 70টা আছে সাব ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে আমরা ওই টাকাগুলো দেই। তো যাই সমস্যা থাকুক, কিন্তু ন্যাশনাল ব্যাংক চেষ্টা করে যেন খুব ভালো সার্ভিস দেয়, যেন যেই মাত্র রেমিটেন্সটা আসে, যখনই যার কাছে আসে তারা আসে এবং তারা নিতে চায়, সাথে সাথে টাকাগুলো দেয়। এবং ভবিষ্যতে এই সার্ভিসের মানুষকে সেবা দেওয়ার ব্যাপারটা আরও কিন্তু বাড়ানো হবে, যেন তারা উৎসাহিত হয় দেশে টাকা পাঠাতে। প্রবাসীরা প্রিয়জন ছেড়ে বিদেশ বিভুঁয়ে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে যেমন তাদের প্রিয়জনদের প্রয়োজন মেটাচ্ছেন, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা রাখছেন। এখন দেশের ব্যাংকিং খাত আগের চাইতে অনেক বেশি ডিজিটালাইজড বিধায় বৈধ ব্যাংকিং চ্যানেলে অতি দ্রুত, ঝামেলামুক্ত এবং নিরাপদে বিদেশ থেকে প্রিয়জনদের কাছে টাকা পাঠানো যাচ্ছে। অতএব বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠিয়ে প্রবাসীদেরকে দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করার আহ্বান জানানো যাচ্ছে। প্রিয় দর্শক, প্রবাস মেলা অনুষ্ঠানটি প্রবাসীদের নিয়ে এবং প্রবাসীদের উদ্দেশ্যে করা হয়। সেহেতু আমাদের স্টুডিওতে দুজন প্রবাসীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডাইনে আছেন শামিমা আক্তার, রুবি হাসান
উনি থাকেন প্যারিস, ফ্রান্সে। দীর্ঘ সময় সেখানে উনি সাংবাদিকতা এবং মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তার ডাইনে আছেন সুদূর গ্রিস প্রবাসী উনি জিএম মোখলেসুর রহমান। উনিও একজন কমিউনিটি ব্যক্তিত্ব এবং ওখানে দীর্ঘকাল ধরে বসবাস করছেন। আমরা আসুন তাদের সঙ্গে একটু আলাপচারিতায় মেতে উঠি। রুবি হাসান, আপনি প্যারিসে কত বছর ধরে বসবাস করছেন? আমি দীর্ঘ 24 বছর ধরে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি। আপনি ওখানে কি পেশায় নিয়োজিত আছেন? ওখানে আমার বিজনেস আছে, তারপরে আমি একজন মানবাধিকার কর্মী, কমিউনিটির ব্যক্তিত্ব, এবং আমি লেখক। আপনি কি ওখানে পরিবার নিয়েই আছেন? হ্যাঁ, জি, পরিবার নিয়ে আছি। আচ্ছা, আমরা আবারও আসছি আপনার কাছে। আমরা জিএম মোখলেসুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি কত বছর ধরে গ্রিসে বসবাস করছেন? আমি গ্রিসে 28 বছর যাবৎ অবস্থান করছি। আপনি কি ওখানে পরিবার নিয়ে থাকেন না একাই থাকেন? আমি পরিবার নিয়ে থাকি। কি পরিমাণ প্রবাসী ওখানে আমাদের বাংলাদেশি বসবাস করেন? গ্রিসের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটা সচ্ছল বলা চলে। বিগত দিনে ইউরোপের মধ্যে একটি ভঙ্গুর দেশ বলা হতো গ্রিসকে, এখন আলহামদুলিল্লাহ অনেকটা সচ্ছল। আমরা প্রবাসীরাও যথেষ্ট ভালো আছি গ্রিসে। আনুমানিক কি পরিমাণ বাংলাদেশি সেখানে বসবাস আমরা করছেন? 30 থেকে 35 হাজার লোক বৈধভাবে অবস্থান করছি গ্রিসে, বসবাস সব করছি। মিলিয়ে? আর অবৈধভাবে 12 থেকে 15 হাজার লোক বসবাস করছে গ্রিসে। এরা কি ভবিষ্যতে কাগজ পাবে না তাদেরকে গ্রিস এমন একটা দেশ, আপনার ক্রমান্বয়ে একটা সিস্টেম হচ্ছে 3 বছর যারা গ্রিসে আছে তাদের কোনো রকম ডকুমেন্টস আছে গ্রিসে, যে ইন করছে অথবা সরকারি বাস কার্ড হোক বা সরকারের কোনো মেডিকেল সার্টিফিকেট, এরকম যাই থাকুক না কেন, 3 বছর অথবা 5 বছর গ্রিসে অবস্থান করলে আপনি বৈধ হওয়ার একটা সুযোগ আছে। রুবি হাসানের কাছে আবার একটু কথা জেনে নিই। প্যারিসে কি পরিমাণ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, মানে আমাদের বাংলাদেশের মানুষ? 80,000-এর মতো। এর মধ্যে নিশ্চয়ই কিছু মানুষ আছে যাদের এখনো কাগজপত্রবিহীন। 50,000 তারা বৈধ রেসিডেন্ট পারমিট নিয়ে আছেন, আর 40,000-এর মতো আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি আছেন যাদের ওরাও আছে কোনো না কোনোভাবে পেপারস একটা নিয়ে, কিন্তু ওরা মানে ফ্রান্সের বাহিরে বা কোথাও ট্রাভেল করতে পারবে না, ওখানে কোনো না কোনো সুযোগ নিয়ে আছেন, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড এখনও হয়তো অনেকের প্রসেসিং বা অনেকের হয় নাই, প্রসেসিং আছে এরকম। অদূর ভবিষ্যতে কি তাদের কাগজপত্র হওয়ার সম্ভাবনা থাকে ওই দেশের আইন অনুযায়ী? ওই দেশের আইন অনুসারে যদি তারা নিয়ম মেনে চলেন কোনো না কোনোভাবে বৈধতা পাবেনি, এটা শিওর, যদি তারা কোনো রকমের ক্রাইমের সাথে জড়িত না হয়। আপনারা যারা বাংলাদেশি প্যারিসে অথবা ফ্রান্সের সর্বত্র বসবাস করছেন, তুলুজ, ফ্রান্স, প্যারিস, এদের সবচেয়ে মানে জনপ্রিয় পেশা কি? কোন পেশায় বেশি বাংলাদেশি কাজ করে? মানে হোটেল রেস্টুরেন্ট বিজনেসে, এবং আপনার যেটাকে বলে ডিপার্টমেন্টাল স্টোর, জি, তারপরে সেকেন্ডলি হলো মোবাইল অ্যাক্সেসরিজ, ইন্টারনেট, টেলিফোন। আচ্ছা, এখন ইদানিং যেটা হচ্ছে রিয়া মানিগ্রাম, মানি ট্রান্সফার। আচ্ছা আচ্ছা, এগুলো, এই বিজনেসগুলো বাংলাদেশের সরাসরি নিজেরাই এই বিজনেসগুলো করছেন। ভেরি গুড। আমরা আরেকটু জেনে আসি জিএম মোখলেস সাহেবের কাছে। গ্রিসে যে সমস্ত বাংলাদেশিরা আছে তারা বৈধ অবৈধ যেভাবেই থাক, কেউ তার কর্মহীন নেই নাকি? তাদের পেশা সাধারণত কি, প্রধান পেশা কি? এখন প্রধান পেশা হচ্ছে আমাদের গ্রিসে আপনার দুটা। নাম্বার 1 হচ্ছে গার্মেন্টস সেক্টরে আমাদের অনেকাংশ লোক গার্মেন্টস সেক্টরে কাজ করে, বেশিরভাগ লোক। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আপনার হোটেলে ওয়ার্কার হিসাবে হোটেলে কেউ কাজ করে, ওয়েটার, শেফ অথবা কিচেনে বিভিন্ন কাজে জড়িত। কিন্তু গণমাধ্যমে আমরা মাঝে মধ্যে দেখেছি যে ওখানে কৃষি খামারেও কৃষি জি, আমি আসছি। আমাদের অ্যাথেন্স থেকে 300 কিলোমিটার দূর, 200 কিলোমিটার দূর, 500 কিলোমিটার দূর, 700 কিলোমিটার দূর, বিশেষ করে নয়া মানলতা, সেলুনিকি, স্পার্থি, তারপরে পাত্রা, এইসব এলাকায় কৃষি প্রধান শহরগুলিতে আমাদের বাংলাদেশিদের অবস্থান খুবই ভালো। ভবিষ্যতে কি G2G পদ্ধতিতে কি গ্রিসে সরকারিভাবে 2014 সাল থেকে গ্রিস সরকার শ্রমিক নেওয়ার একটা
প্রক্রিয়াধীন শুরু করেছিল রিসেন্টলি আপনার এটা খুব ওইখানকার শ্রমিকের চাহিদাটা অত্যন্ত প্রবল। আমাদের গ্রিসের এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে কম করে হলেও 10,000 লোক, শুধু ভারতেও এখন অনেক লোক অপেক্ষামান ভিসার জন্য। দিল্লি যে হ্যাঁ, দিল্লি যে ভিসাতে, কারণ আমাদের গ্রিস এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে দিল্লির এম্বাসির মাধ্যমে আমাদের ভিসা। আর বর্তমান সময়ে তো বেশ আর এখন তো ইন্ডিয়া ভিসাই দিচ্ছে না, তো অনেক লোক তারপরে আবার ওখানে সম্ভবত হ্যাসেল হয়, একেবারে দালাল চক্র রয়েছে ইন্ডিয়াতে এবং অনেক ব্যয় সাপেক্ষ। বাংলাদেশে বিশেষ করে আজকে আমাদের এই প্রোগ্রামটা যারা পরবর্তীতে দেখবেন, আমি ডক্টর ইউনূস সাহেব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আন্তর্জাতিক যে আমাদের কূটনৈতিক মিশনে যারা আছেন তাদেরকে আমি বিনয়ের সহিত গ্রিস প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের হয় গ্রিস এম্বাসি আমাদের ঢাকাতে হোক, অন্যথায় কনসুলার অফিস হোক, একটা ভিসা সেন্টার হলেও যেন হয়, অথবা অন্যান্য এম্বাসির মাধ্যমে যেন আমাদেরকে এটা সংযুক্ত করে আমরা যেন এই বিপদ থেকে মুক্ত হতে পারি। আপনারা কোন বিষয়গুলো আসলে বর্তমান সরকারের কাছে আপনারা প্রত্যাশা করেন যে আশু সমাধান জরুরি? দুজনের কাছে, প্রথমেই আমি রুবি হাসানের কাছে জানতে চাই। প্রবাসীদের যে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের যে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী আছি, তারা যখন মারা যায় তাদের লাশগুলো বাংলাদেশে যেন বিনা খরচে বাংলাদেশ সরকার সেটা বাংলাদেশে প্রেরণ করার ব্যবস্থা করেন। ফ্রান্সে কি বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট আছে? আরেকটা জিনিস হলো, ফ্রান্স প্রবাসী যারা আমরা আছি, অত্যন্ত দুঃখজনকভাবে আমরা বলতে চাই এবং এই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ফ্রান্স থেকে যেন বাংলাদেশ বিমান সরাসরি এই রুটটা ফ্লাইটটা চালু করা হয়। তার জন্য আমি এই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আপনার এই প্রবাস মেলার অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পান এবং এটা দেখে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এটা আমি জোর দাবি জানাচ্ছি। গ্রিসে কি আপনারা বাংলাদেশ থেকে যান কি সরাসরি? তো ফ্লাইট নেই আমাদের, সরাসরি কোনো ফ্লাইট নেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দুবাই, এমিরাত, আবুধাবি, বাহরাইন, তারপরে তার্কিশ, এসব এয়ারলাইন্সে আমাদের ট্রানজিটের মাধ্যমে যেতে হয়। অনেক ধন্যবাদ, আপনারা দুজন কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, তার জন্য দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইসব সূর্য সন্তান প্রবাসীরা দেশের বাইরে থেকে তারা দেশের জন্য শুধু রেমিটেন্স পাঠিয়ে না, নানাভাবে দেশের পাশে উপকার করে চলছেন। ওনাদের মুখে যা জানতে পারলাম, এটা কতকগুলো দাবি দেওয়া ওনারা উত্থাপন করেছেন, যেটা আজ 2 যুগ যাবৎ আমি প্রবাসীদের নিয়ে নানাভাবে কাজ করার অভিজ্ঞতায় বলতে পারি, এগুলো কমন কতকগুলো দাবি ওনারা জানিয়েছেন। ভোটাধিকার সমস্যা, বাংলাদেশ বিমানের সমস্যা, লাগাজের সমস্যা, এরকম অনেক তাদের ভোগান্তির সমস্যা। এটা যেমন অনেক কমে এসেছে, বর্তমান সরকারও কাজ করছে, পাশাপাশি কিন্তু উল্টা চিত্রও কিন্তু আবার প্রবাসীদেরও দায়িত্ব বোধের ব্যাপার আছে। শুধু দেশের কাছে চাইলে হবে না, দেশের প্রতিও কিন্তু আরও শুধু রেমিটেন্স পাঠিয়ে দায়বদ্ধতা শেষ করা যায় না, আরও অনেক বিষয় থাকে, সেগুলো ভবিষ্যতে প্রবাসীদের ভেবে দেখার অনুরোধ জানাবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা শুনব আরও একজন সুপ্রিয় দর্শক। এসব নিয়েই সাজানো হয়েছিল আজকের প্রবাস মেলা অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করবার জন্য আপনি লিখতে পারেন এই মেইল আইডিতে probashmela@yahoo.com। আগামীতে আরও নতুন নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবার প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রবাস মেলা।